তারুণ্যের যেমন শক্তি আছে, তারুণ্যের যেমন পজিটিভস আছে, বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স সোসাইটিতে রাজনীতি করার ক্ষেত্রে তারুণ্য একটা ঝুঁকিরও জায়গা। কারণ বাংলাদেশে এটা সিস্টেমে চলে না, এটা এতই জটিল। ফলে তারা ব্রিলিয়ান্ট আছেন অনেকেই, আমি ওনাদের অনেকের সাথে কথা বলেছি, টক শোতে পরিচিত হয়েছি, পড়াশোনা আছে, কিন্তু বয়স তো কম। অভিজ্ঞতা, জীবন আপনাকে যা শেখাবে সেটা আসলে কোনোদিনও এই বই পড়ে বা বুদ্ধি দিয়ে হবে না। ফলে যে মানুষরা করতে চাইছেন তাদের কিছু কিছু আচরণ আমার মনে হয় যখন তাদের বক্তব্যের সাথে তারা অ্যালাইন করেন তখন মনে হয় যে তারা ওইভাবে ইনফ্লুয়েন্স, এবং এই অঙ্কুরে বিনষ্ট হওয়ার ঝুঁকি তখন তৈরি হবে যদি আসলে রাজনীতির বাইরে তারা ওই লোকদের এনার্কির পার্ট হয়ে কিছু চেষ্টা করেন। সেটা হলে হবে না। একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাকে রাজনীতি করতে হবে। খানিকটা আমি দেখি, আমি চাই না, আমি আসবো এই জায়গায়। তার আগে যে ইস্যুটা নিয়ে মানে আশাবাদের কথা হচ্ছিল বৈঠকটা নিয়ে, একটু দুটো কথা আমার একটু বলার আছে। আমি অনেক আশা করছি তা না, কিন্তু আমি আবার খুব হতাশও নই। এই যে বসতে চাওয়া ইটসেলফ একটা অগ্রগতি, কারণ দুটো পক্ষ যখন এরকম টাফ সিচুয়েশনে চলে যায় তখন বসতে চাওয়া, এবং আমি আশা করি যে দুইজন একেবারে এক্সক্লুসিভলি কিছু সময় অন্তত কথা বলবেন, ফলে পরস্পরের অবিশ্বাস, কারণ হয় কি মাঝে মানুষ থাকে, প্রত্যেকের নানা ভেস্টেড ইন্টারেস্ট থাকে। আবার একটু অত বেশি মানে বসলেই সব সমস্যা সুরাহা হয়ে যাবে অতটাও আশাবাদী নই, কারণ আমি সাম্প্রতিক সময় সরকারের একটা ব্যাপারের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে সরকার মানে এই মুহূর্তে সরকার তো একটা পাওয়ার সেন্টার, এর বাইরে দুটো পাওয়ার আছে। এই দুটো বললেই কেউ ডিবেট করেন, কিন্তু আমি ডিবেটটা এখন আর ঢুকছি না। একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে সেনাবাহিনী। এটা নিয়ে প্রশ্ন তোলেন, কারণ সেনাবাহিনীকে আমি আলাদা করে একটা পাওয়ার সেন্টার বলছি, উইচ ইজ ভেরি মাচ আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। এটা ঠিক আছে তাত্ত্বিকভাবে, কিন্তু 5 আগস্টের পরে এই বাস্তবতাটা নেই। কিন্তু আপনি খেয়াল করবেন রিসেন্টলি সরকার এই দুই পক্ষের সাথে একসাথে ফাইটে নেমে গিয়েছিল। একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল কিছুদিন আগে, তার পদত্যাগের পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন। তার মানে একটা সরকার, প্রধান উপদেষ্টা সহ অন্যরা আছেন, তারা মনে করছেন মানে তার বাইরে বাকি যে দুই পাওয়ার সেন্টার আছে তার সাথে ফাইট করা যায়। এবং এই সরকার আসলে ভীষণ দুর্বল একটা সরকার। এই কারণে বলছি এই সরকারটা একটা সম্মতির সরকার। একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কিন্তু গ্রাসরুট পর্যন্ত তার নিজস্ব কর্মী বাহিনী থাকে। যেমন শেখ হাসিনার এই যে মাফিয়া তন্ত্র, শেষের দিকে এটা ফ্যাসিবাদও ছিল না, ওটা এত লম্বা সাস্টেইন কেন করতে পেরেছে? প্রত্যেকটা গ্রামেও তার ক্যাডার বসে আছে। শেখ হাসিনাকে মাথায় ঘামাতে হয় না, ওখানে যদি তার সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলে মাথা ফাটিয়ে দিচ্ছে তার লোকজন। এই সরকারে কিন্তু ওই রকম জায়গা নেই। এই সরকারের সাথে প্রশাসন বা পুলিশও যে খুব অ্যাক্টিভলি কাজ করছে এটা বলা যাবে না। কিন্তু সেই সরকারটাই সামহাও মনে করছে বিএনপি এবং সেনাবাহিনীর সাথে একই সাথে তিনি ফাইটে নামতে পারেন। সেই জন্য আমি বলছি যে সরকারের মধ্যে কিছু এলিমেন্টস আছে যারা এক ধরনের এনার্কি তৈরি করতে চান। এখন এই বৈঠকের পরও সেই এনার্কিস্ট যারা আছেন, এনার্কি তৈরি হলে কারো কারো সুবিধা হয়, পানি ঘোলা হলে কারো কারো মাছ শিকার করার সুবিধা। আচ্ছা, এই কথাটা আমরা অনেক শুনি যে কেউ কেউ পেছন থেকে এমনভাবে খেলছেন যাতে একটা এনার্কি তৈরি করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং এনসিপিকেও প্রভাবিত করছে। তো এনসিপিতে তো আপনার যারা যে তরুণরা রাজনৈতিক দল করেছে তারা কি আপনার মনে হয় যে এতটাই অবোধ বা সুবোধ থাকবে যে তাদেরকে নিয়ে কেউ খেলছে এবং তারা এটা বুঝবে না? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এবার আমি ওনাদের যে অনেকগুলো পজিটিভস আছে এবং এই যে অঙ্কুরে বিনষ্ট হওয়ার ঝুঁকি আছে কেন সেটাও একটু বলতে চাই। খেয়াল করবেন তারাই কিন্তু এটা রিকগনাইজ করছে। কিছুদিন আগে তারা যখন জেলা কমিটিগুলো তৈরি করছে তখন একটা শর্ত তারা দিয়েছেন সম্ভবত, যে আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারির ক্ষেত্রে বয়স 40-এর বেশি, আহ্বায়কের জন্য 40 কমপক্ষে 40 বছর বয়স হতে হবে। তার মানে ওনারা নিজেরা একটা রেকগনাইজ করছেন তারুণ্যের যেমন শক্তি আছে, তারুণ্যের যেমন পজিটিভস আছে, বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স সোসাইটিতে রাজনীতি করার ক্ষেত্রে তারুণ্য একটা ঝুঁকিরও জায়গা। কারণ বাংলাদেশে এটা সিস্টেমে চলে না, এটা এতই জটিল। ফলে তারা ব্রিলিয়ান্ট আছেন অনেকেই, আমি ওনাদের অনেকের সাথে কথা বলেছি, টক শোতে পরিচিত হয়েছি, পড়াশোনা আছে, কিন্তু বয়স তো কম। অভিজ্ঞতা, জীবন আপনাকে যা শেখাবে সেটা আসলে কোনোদিনও এই বই পড়ে বা বুদ্ধি দিয়ে হবে না। ফলে যে মানুষরা করতে চাইছেন তাদের কিছু কিছু আচরণ আমার মনে হয় যখন তাদের বক্তব্যের সাথে তারা অ্যালাইন করেন তখন মনে হয় যে তারা ওইভাবে ইনফ্লুয়েন্স, এবং এই অঙ্কুরে বিনষ্ট হওয়ার ঝুঁকি তখন তৈরি হবে যদি আসলে রাজনীতির বাইরে তারা ওই লোকদের এনার্কির পার্ট হয়ে কিছু চেষ্টা করেন। সেটা হলে হবে না। একটা রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাকে রাজনীতি করতে হবে। সেই রাজনীতি যদি এনসিপি করে যেতে পারে, এবং আমার কথা হচ্ছে ইভেন 10 বছর পরও যদি আমরা দেখি এনসিপি বাংলাদেশে দ্বিতীয় প্রধান দল হতে পেরেছে, ক্ষমতা বহু দূরের কথা সরিয়ে রাখেন, দ্বিতীয় প্রধান দল হতে পারছে, এটা বিরাট অ্যাচিভমেন্ট হবে। কিন্তু রাজনীতি করতে হবে। কিন্তু আমরা আবারও বলছি কিছু কিছু হঠকারিতায়, কিছু কিছু হঠকারী ক্ষেত্রে তাদের মনে হচ্ছে যে কিছু হঠকারী মানুষদের সাথে তাদের অ্যালাইনমেন্ট আছে, এটা ঝুঁকিপূর্ণ। আরিফুল ইসলাম আদিব,
আপনার মন্তব্য শুনতে চাই। প্রশ্ন আমার মনে হয় করতে হবে না, যে কথাটি বলেছে সে মাঝে প্রশ্ন আছে, এই বক্তব্যের মাঝে প্রশ্ন আছে। কারো দ্বারা প্রভাবিত হন আপনারা? না, এখানে মানে আই মিন বাইরের কারো দ্বারা যারা বিষয় আসলে যেটি এরকম একটা হচ্ছে, anarchism তৈরি করতে চায়? ধরেন আমাদের এখানকার বাংলাদেশের রাজনৈতিক যে কালচারটা চলে আসছে সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা একজন ব্যক্তিকে সর্বোচ্চ ধরা হয়, যে উনি যেটা বলবেন এর বাহিরে আর কেউ সিদ্ধান্ত দেওয়ার নাই। আমি এর আগেও একবার বলেছিলাম যে বিএনপির ক্ষেত্রে মহাসচিবের বক্তব্যকেও আমি অনেক সময় বিএনপিরই একটু একেবারে আপনাদের কথা যদি শুনি আমি, আমি একটু তাহলে। বলতেছি যে সেই জায়গার থেকে আমাদের ক্ষেত্রে যেটা মানে ইয়াটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে অভিযোগটা কিন্তু একক দলের কোনো মধ্যে ব্যক্তি- গণতন্ত্র নিয়ে না, উনি যেটা ডক্টর জাহিদ যেটা বলেছেন আমি সেটা ওইটাই অ্যান্সারটা করতেছি। মানে এখানের ইয়াটা করতে হচ্ছে যেহেতু এখানে একটা সমন্বিত লিডারশিপ এবং এখানে একক কোনো ব্যক্তি যে সব কিছু নির্ধারণ করেন সেই জায়গাটা নাই। ফলশ্রুতিতে আমরা যখন আমাদের বেড়ে ওঠা গত 5 বছর বা 10 বছর ধরে আমাদের যে বেড়ে ওঠা, বিভিন্ন সার্কেলে বেড়ে ওঠা, এই বেড়ে ওঠা তো আমাদের ধরেন এক একজনের সার্কেলটা এক এক রকম। ফলে ধরেন এক একটা সার্কেল যখন এক এক রকম, ফলে এক একজন এক একজনরে দেওয়া হচ্ছে চিন্তা করে যে ধরেন সাপোজ আমাদের সাথে ধরেন অনেকের সাথে ধরেন হচ্ছে অনেকে নুরুল কবির ভাইয়ের কাছে যান, সাপোজ আমি ধরলাম, অনেকে ধরেন হচ্ছেন ফরাদ ভাইয়ের সাথে কথা বলেন, কিংবা হচ্ছে সলিমুল্লাহ খান বলেন, বা এরকম অনেকগুলো। তো ফলে যেটা হচ্ছে যে এক একজন ধরে না যে এরা তো মনে হয় ফরাদ ভাইয়ের সাগরেদ, এর কথা মতন চলে, এরা তো মনে হয় নুরুল কবির ভাইয়ের কথা মতন চলে, এরা তো মনে হয় মাহমুদুর রহমানের কথা মতন চলে। ফলে এই যে ধরে নেওয়াটা, ফলে এইটা হচ্ছে এক ধরনের পারসেপশন তারা মানে তৈরি করতে চান কিংবা হচ্ছে করেন। বরঞ্চ আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, এটা এটা ধরে নেওয়ার জায়গাটা তৈরি হচ্ছে কি করে, ধরে নেওয়ার সূত্রটা এটা কোথায়? হচ্ছে আপনার তারা তো হচ্ছে সমন্বিত লিডারশিপ দেখতে অভ্যস্ত না। যখন আপনার 10 জন বা 15 জন শুধু এই সমান, কারণে আপনি মনে না করছেন? এটা একটা অন্যতম কারণ। আচ্ছা, একটু নির্বাচন নিয়ে কথা বলি। উই গট ইট। একটু নির্বাচনের কথা বলি। এপ্রিলে নির্বাচনের কথা হচ্ছে, আপনাদের প্রস্তুতি কিরকম এপ্রিল ইলেকশনের আমাদের ব্যাপারে? আসলে এখানে নির্বাচন নিয়ে প্রস্তুতি বলতে কি, এই যে আলাপটা মানে আমাদের এখানকার নির্বাচন কেন্দ্রিক শুধুমাত্র আলাপ ঢুকে দেওয়া, কিংবা হচ্ছে আপনারা কতটা আসনে ইলেকশন করবেন, আপনাদের প্রস্তুতি কি, এলাকায় কি কি করতেছেন, কতটুকু, এই আলাপটা আমাদের কাছে আসলে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ না। আমরা বারবার বলছি যে নির্বাচন সময়সীমা কিংবা হচ্ছে নির্বাচনের পদ্ধতিগত জায়গা থেকে আমরা বারবার বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের আমরা যে আচ্ছা, ভাই বলছেন আলাপটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কাজটা আপনাদের কাছে কতটুকু, কাজটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা? সরকার যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে প্রস্তাবনা করছি, সেটা আলাপ আলোচনা চলতেছে এবং ঐক্যমত কমিশন ধারাবাহিকভাবে সবগুলো দলগুলোর সাথে বসছে। সেই সংস্কারটা কিসের কোন পদ্ধতিতে এটা হচ্ছে সুরক্ষিত হবে, সেই পদ্ধতিগুলো সরকার 6টা পদ্ধতি বলছে। এনসিপি কি নির্বাচনে আমরা মনে করি অংশগ্রহণ করবে না? আমি জানি, আমরা সবাই জানি যে আপনারা জুলাই চার্টার এবং ঘোষণাপত্র সেগুলো নিয়ে আপনারা কাজ করতে চান এবং আপনারা বলেছেন, শর্তও দিয়েছেন সেখানে, মৌলিক সংস্কারের কথা বলেছেন। কিন্তু আমি স্পেসিফিক জানতে চাচ্ছিলাম যে নির্বাচনের জন্য প্রস্তুতি কিরকম, আপনারা কি নির্বাচনে আসবেন, আপনারা নিবন্ধন পাবেন কতটুকু, আপনারা এই ব্যাপারে নিজেরা কতটুকু নিবন্ধনের জন্য কনফিডেন্ট আমাদের যে শর্তগুলি আছে বর্তমানে, এটা আমাদের মোটামুটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। আমাদের যে শর্ত অনুযায়ী জেলা কমিটি, উপজেলা, এগুলো ইতিমধ্যে পূরণ হয়েছে। যদিও আমরা বারবার বলে আসছি যে নির্বাচন আর যে শর্তটা আছে এটা পুরনো সেই শর্ত, এবং নির্বাচন সংস্কার কমিশনের আমাদের ভাই একজন বসে আছে, তারা যে প্রস্তাব দিয়েছে সেটাকে কোনোভাবে আমলে নেয় না। নিবন্ধনের জন্য আবেদন করছেন কবে? আবেদন তো এটা লাস্ট ডেট সম্ভবত 20 তারিখ 22 তারিখ এর মধ্যে আমাদের আবেদন করবেন। যে জনতার হাতে আপনার গ্রেফতার বা জনতার হাতে মনে করেন যে যাদেরকে আটক করা হয়েছে, এখানে একটু বিভ্রান্তি আছে। সেটা তো জনতার হাতে না, বিএনপি এবং যুব দলেরই নেতাকর্মীরা একজনকে আপনার আটক করেছিল এবং যুব দলের অন্য আরেকজন তাকে ছাড়াতে এসেছিল। আমরা একটা জিনিস দেখি, আমি একটু বলি, আমরা তো মহল্লায় পাড়ায় সবাই কিন্তু আমরা সবাই আত্মার আত্মীয়, সবাই কিন্তু আপনার পাড়া প্রতিবেশী, এমন ধরনের একটা অবস্থা। তো সেক্ষেত্রে দেখা গেছে কেউ না কেউ কারোর সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট থাকে, তখন দেখা গেছে এগিয়ে এসছে। কিন্তু কথাটা হচ্ছে যে আপনার ফেসিস্টের আপনার যারা দোসর,
তাদের বিরুদ্ধে কিন্তু আপনার প্রশাসন বা বর্তমান সরকার ব্যবস্থাটা নিচ্ছেন না, যার কারণে এ ধরনের ঘটনাগুলো ঘটছে। 123টি যে খবর এসছে তার মধ্যে মনে করেন যে বিএনপির মহাসচিবের পেজ থেকে যখন বলা হয়েছে 59টির সত্যতা তিনি স্বীকার করেছেন, এবং প্রতিটি ক্ষেত্রে যেমন আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক, অত্যন্ত মর্মন্তুদ একটা ঘটনা, একজন নাগরিক প্রাণ হারিয়েছেন। এটার জন্য আমি নিজে খুব লজ্জিত, দুঃখিত। কথাটা হচ্ছে যে তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছেন যারা যদি এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত? আর দ্বিতীয় কথাটা হচ্ছে দেখেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করছেন, আমি সেই জায়গায় কিন্তু না, আমি তুলনা করছি না। আওয়ামী লীগের প্রবণতাটা কেন আমরা দেখছি এখন? এটা সামাজিক ব্যাধি, এটা সামাজিক ব্যাধি। যে বিষয়টা সেটা সামাজিক ব্যাধি। যদি সামাজিক ব্যাধি হয় তাহলে শুধুমাত্র আইন শৃঙ্খলা দিয়ে সেক্ষেত্রে মোকাবেলা করা খুব কঠিন হবে। বিএনপি অ্যাজ আ বিগেস্ট পলিটিক্যাল পার্টি, তাদের ওই অ্যাকশনটা কোথায়? আমি আপনাকে বলি, এর আগে আপনি দেখেন এ পর্যন্ত প্রায় আমার হিসেবে 1300 জনকে বহিষ্কার করা হয়েছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সংগঠনের যেই সংগঠনের সঙ্গে জড়িত ছিল সেই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকের প্যাডে থানায় মামলা করা হয়েছে। ঠিক তেমনটার ব্যতিক্রম নেই আজকের ঘটনা যেটা ঘটেছে, সেটাতেও কিন্তু তাই করা হয়েছে। এখন আপনি যদি বলেন যে সমস্ত দোষ কি আপনার বিএনপির উপরে আপনি দেবেন, এই ব্যাধিটা এমনভাবে ছড়িয়ে গেছে যে লক্ষ্মীপুরে কয়েকদিন আগে একজন জামাতের ইমাম খুন হয়েছেন, সেটাকে জামাত ইসলাম বলার চেষ্টা করেছে যে বিএনপি এই কাজটা করেছে। ওয়ারে আজকে আপনারা দেখবেন যে জামাতের যে সেক্রেটারি জেনারেল আপনার লক্ষ্মীপুর জেলার, তিনি পদত্যাগ করেছেন, কারণ তিনি বলেছেন যে ইমাম সাহেবের ভাতিজা যুবলীগের নেতা এবং ইমাম সাহেবের চাচা আরেকজন, সেও আওয়ামী লীগের নেতা, তাদের আন্তঃকোন্দলে তিনি নিহত হয়েছিলেন, কিন্তু সেটাকে বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে। শেষ একটা কথা বলি, আমি যে নবীন ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, উনি একটা কথা বলেছেন যে বিদগ্ধ সুধীজনদের কয়েকজনের নাম উনি শোনালেন। তো আমি একটা কথা বলি যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, আমরা কিন্তু জিজ্ঞেস করিনি বা আমরা কেউ জিজ্ঞেস করিনি। আমি বলি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, ওটার থেকে বেরিয়ে আসেন। ওনাদের সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ওনাদের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে। ধন্যবাদ। আমি আরিফুল ইসলাম আদিব, আমি আপনার কাছে আসবো। এনসিপির একজন নেতাকে নিয়ে এরকম একটা অভিযোগ এসেছে যে তিনি চট্টগ্রামে মন্তব্য করছেন, তিনি একটি মন্তব্য করেছেন। হ্যাঁ, আমি ওনার নাম জুবাইরুল আলম মানিক, তিনি মন্তব্য করেছেন, আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, বিগত 16-17 বছর কেউ এই নেতৃত্ব দিতে পারেনি, এটি একটি রাজনৈতিক বিপ্লব। কেউ যদি বলে যে শিক্ষার্থীরা তাদের কাজ শেষ করেছে, তারা ক্যাম্পাসে ফিরে যাক, আমরা বলবো 16 বছর একজন মাফিয়াকে হঠাতে হটাতে পারছে বাংলা। আমাদের বুঝ দিয়ে আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায়, আমরা তাদের বলবো এখন বাংলাদেশ যদি বড় মাফিয়া থাকে, আমরাই হচ্ছে বড় মাফিয়া, আমাদের চেয়ে বড় মাফিয়া নেই। তো এখন আপনারা এই মাফিয়া দূর করলেন, ফেলে দিলেন কি নতুন মাফিয়া হওয়ার জন্য? না, এটা তার এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে সাংগঠনিকভাবে শোকজ করা হয়েছে। সেটা গতকালকে রাতেই তাকে বক্তব্যের জন্য শোকজ দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে আপনার বক্তব্যের দেওয়ার সময় হয়তো তিনি যেভাবে বোঝাতে চেয়েছেন সে বিষয়টা সেভাবে ভাষাগতভাবে তিনি প্রকাশ করতে পারেন নাই, বরঞ্চ তিনি যেভাবে প্রকাশ করছেন সেটা এক ধরনের রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে এবং এটা খুবই বিতর্কিত হয়েছে। ফলে এটার জন্য তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থার মুখোমুখি করা হয়েছে। আপনি বলছেন প্রকাশ করতে পারেননি, মানুষ তো ভাববে যে তার মাফিয়া হওয়ার মতো একটা আকাঙ্ক্ষা। না, এটার জন্য তো তাকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার এই যে বক্তব্যটা যে ভুল এবং এটা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী হয়েছে, সেটার জন্য সংগঠন তাকে অশেষ ধন্যবাদ শেষ করে দিতে হবে। ডক্টর জাহিদুর রহমান, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি একটু বলবেন, আমরা দেখছি যে নতুন দলেরও কোনো নেতার বিরুদ্ধে অভিযোগগুলো আসছে এবং বিএনপির অনেকের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে, বিশেষ করে তৃণমূলে আমরা দেখছি তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আসলে কিভাবে মুক্তি পাওয়া যাবে বলেন তো? এই সহজ না, এটা খুব স্বাভাবিক। আমি না অনেকে খুব অবাক হয়ে বলতে দেখি বিএনপি কেন এটা করছে, এনসিপির লোকজন কেন করছে। আমাদের মুক্তিযোদ্ধারা মানে জুলাই অগাস্টের যে গণ অভ্যুত্থান তার তুলনায় হাজার গুণ লক্ষ গুণ বড় লড়াই ছিল মুক্তিযুদ্ধ। আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধের পর ফিরে এসে দখলদারিত্ব, আড়তদারি, একটা পরীক্ষা হয়েছিল, অস্ত্র টেবিলে রেখে নকল করেছিল, খানাতা সিনেমা বানিয়েছিল, আবার তোরা মানুষ হও। তো মুক্তিযোদ্ধারা যখন এইসবে জড়িয়ে, এই ইতিহাস তো আছে, এই সমাজে সবাই বেড়ে ওঠে, এই সমাজে সবাই থাকে, এই সমাজে আওয়ামী লীগের লুটপাট দেখেছে, এই সমাজে প্রত্যেকের রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে পড়েছে, কোনো রকম কোনো কনফিউশনের কিছু নেই। আমাদেরকে তাহলে আবার একটা এরকম চলচ্চিত্র বানাতে হবে। আমাদের লক্ষণটা, পজিটিভ লক্ষণটা বলি। ধরুন বিএনপি 1300 বা 2000 নানান সংখ্যা শোনা যায়, এনসিপির এবার করলেন, তারপরে যে মিস্টার তানভীর তাকেও শোকজ করেছেন,
তার মানে ব্যাপারটা হচ্ছে এই, ধরুন বিএনপি যদি একজনকেও বহিষ্কার না করতো, বিএনপি কি নির্বাচনে জিততো না? জিততো আমি মনে করি, কারণ তাদের কোনো বড় চ্যালেঞ্জার নাই, তারপরে তারা বহিষ্কার করছেন। So আমি পজিটিভ দেখবো এটা যে দলগুলো সেনসিটিভ হয়ে উঠছে। সো এভাবে যদি শেষ চলতে করে থাকে দিতে আস্তে আস্তে হচ্ছে। আমরা আশা করি যে একটা পজিটিভ আশাবাদ নিয়ে বিদায় নিচ্ছি আজ। সবাইকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক। শেষ করছি আজকের মতো। দেখা হবে আবারও আগামীকাল ঠিক রাত 10টায়।